দরজা বন্ধ দেখে চিন্তিত হলেন সাজিয়া বেগম। সাইম আর রোজাকে সবটা বলতেই ওরা দুজনই দরজা ধাক্কালো। সাইম বলল, আপা দরজা খোল। এই আপা, আম্মা ডাকছে তো। আমি ঘুমাচ্ছি, ডাকিস না। খাবি না? না। সাইমকে দরজার কাছ থেকে সরতে বললেন সাজিয়া বেগম। সাইম সরে গেল। উনি দরজায় টোকা দিয়ে বললেন, আমি বলে দিয়েছি ওনাদের এখন কোনো বিয়ে শাদী হবে না। মেয়েদের অনেক ধৈর্যশীল হতে হয়। এত অধৈর্য হলে তাদের কপালে দুঃখ থাকে সুজানা। তুমি তো অনেক ধৈর্যশীল আম্মা, তাহলে তোমার কপালে কেন এত দুঃখ? সুজানা, আমি মা হই, মায়ের সাথে এভাবে কথা বলে না কেউ। তুমি আমার সাথে সব কথা শেয়ার করো, এটা করলে না কেন? আমি তোকে না জানিয়ে কি এমন করেছি? কথা বলেছো, এটাও পাপ করেছো। আমি তোমার অবাধ্য কখনো হইনি আম্মা। আমাকে আমার মতো করে থাকতে দাও। আব্বা থাকলে আমার সব অনুরোধ শুনতো। তোর আব্বা নেই, তাই তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে। তুই কি জানিস ওদের সম্পর্কে? না জেনে এতটা অস্থির হওয়া ঠিক নয়। তোর সব সময় খেয়াল রাখা উচিত। আমি ছাড়া আর কেউ তোর অভিভাবক নয়। না তোর বাবা আছে, না একজন বড় ভাই আছে। মাথার ওপর ছাদ বলতে আমি আছি সুজানা। আমি বেঁচে থাকতে একটা ভালো ছেলের হাতে তোকে তুলে দিতে চাই। এটা আমার দোষ? আমি কি বিয়ে করব না বলেছি আম্মা? করবি সেটা কখন বলেছিস শুনি? বলেছি তো আমাকে পড়াশোনা শেষ করতে দাও। পড়াশোনা শেষ হলেই বিয়ে নামবে। আমি চাই না তারা অপেক্ষায় থাকুক। সেটা তাদের ইচ্ছা, আমি শুধু আমার মতামত জানাবো। তুমি এখনো আমার সাথে আপোষ করছো না আম্মা? আপোষ আমিও করব না। কোনো মা মেয়ের জন্য এমন ভালো সম্বন্ধ পেলে কখনোই উপেক্ষা করবে না। আমিও পারবো না। আমার মেয়ে বিশ্ব সুন্দরীও না, বাবার আদরের রাজকন্যাও না। আমার তাকে নিয়ে এত ভাব নেওয়ার দরকারও নেই। ঠিক আছে, হ্যাঁ বলে দাও। কসম, পড়াশোনা করতে আমাকে বলবে না। সুজানা, এক চড়ে দাঁত ফেলে দেব। অনেকক্ষণ ঠান্ডা মাথায় বুঝিয়েছি। দরজা খোল। প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছি তোকে। আমার কথার কোনো দাম নেই না? বাপ মরার পর দুটোকে ফেলে অন্য কোথাও চলে যাওয়া উচিত ছিল। আমাকে আর কথা শুনিও না আম্মা। তুমি যা বলবে তাই করব। এখন অন্তত আমার মতো করে থাকতে দাও। আমার কথা বোঝার চেষ্টা করছিস এখন পর্যন্ত তুই? আমি বলেছি তোকে এখনই বিয়ে দেব। তাহলে যখন দেবে তখন কথা বলবে, এখন সব যোগাযোগ বন্ধ করো। নিমুখারা, বাপের গোষ্ঠীর মতো হয়েছিস না? ওই মানুষগুলো যেচে পড়ে সম্বন্ধ নিয়ে এসেছে, সেটা ওনাদের ভুল হয়েছে। এজন্যই বলি, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোরও সেই দশা হয়েছে। তোর মতো মদ গাঁজাখোরের সম্বন্ধ আসার দরকার ছিল। তুই কি একবারও ছেলেটার সম্পর্কে জানার চেষ্টা করেছিস? যখন বিয়ে করব তখন জেনে নিব কারোর সাথে কেন আমাকে চুক্তিতে জড়াতে হবে যে ফাইনালের পরেই বিয়েতে বসবো। আমার অনেক স্বপ্ন। তুমি এভাবে বিয়ে বিয়ে করে সব নষ্ট করে দিও না। নিজের মতো করে থাকার কোনো ইচ্ছা আমার থাকতে পারে না? দরজা খোল, আমার কথা আছে তোর সাথে। রোজা, তোকে আপা ডাকছে বোধ হয়। হ্যাঁ আন্টি, যাচ্ছি। আপাকে বকো না, আপা রাগ করো না, ভাত খেয়ে নাও। রোজা চলে যেতে সাইমও চলে গেল মায়ের ইশারায়। ওরা যেতে সাজিয়া বেগম প্রশ্ন করলেন, নাকি কোথাও কারোর সাথে কিছু আছে? আমি কিন্তু জানি না। সুজানা এবার চাদর আঁকড়ে ধরল, বিছানা থেকে উঠে বসলো, চোখ মুছে বলল, আমার উপর তোমার এই বিশ্বাস? তুমি আমাকে এইটুকু চিনলে আম্মা? আমাকে বলতে বাধ্য করছিস। আমি কখনো এসব প্রশ্ন তোকে করতাম না। কেন অবাধ্য হচ্ছিস বলতো? আমার কথাটা বোঝার চেষ্টা কর মা আমার। আমাকে পর করে দেওয়ার এত তাড়া কেন তোমার আম্মা? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা না করলে আমি দরজা খুলবো না। কতক্ষণ কতক্ষণ দরজা না খুলে থাকবি? 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, একদিন, দুদিন, কতদিন থাকবি? আমাকে এখনো চিনিসনি। কোনো আকবাসতলা না ভেবে দু বাচ্চাকে নিয়ে এই শহরে উঠেছি আমি। তোদের দুবেলা আহার জুটিয়েছি, ভালো স্কুল কলেজে পড়াশোনা করিয়েছি। কারো কোনো সাহায্য নেইনি আমি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে গেছি, করছি। আমিও তোকে দরজা খুলতে বলবো না। তুই তেড়া হলে আমি তোর চাইতেও বেশি তেড়া। সুজানা মাকে বুঝাতে না পেরে হতাশ হয়ে আবারও ঢলে পড়লো বিছানায়। সাজিয়া বেগম চলে গেলেন। বহুদিন পর নিজেকে একটু হতাশ দেখালো। মেয়েটা কেন যে নিজের ভালোটা বুঝে না। ফোনে মেসেজের অসংখ্য রিংটনের আওয়াজ যখন ধ্যান ভাঙলো, তখন ফোন হাতে নিল সে। বন্ধু মহলের আড্ডা গ্রুপে অসংখ্য মেসেজ আসছে আর যাচ্ছে।
দুর্দান্ত চ্যাটিং চলছে। মাতৃ গ্রুপের নাম পাল্টেছে আহির। ফানি এক্সপ্রেস থেকে ট্যালেন্টেড বেয়াদবের মজলিস, এরই তীব্র প্রতিবাদ চলছে। আর না পেরে নিখিল চেঞ্জ করে লিখলো পিং পাং পুং চিং চাং চু। সুজানার হাসি পেল। তাকে মেসেজ সেন্ড করতে দেখে মেহুল বলল, সুজু আজ চুপচাপ কেন? পড়তাছে মনোযোগ দিয়া। গাইস, আমি কিছু বলি? আগে মুতে আই, তারপর বল। লজ্জা পাওয়া ইমোজি দিল যাই। বাকি সবাই হা হা রিয়েক্ট দিয়ে বসলো। শান্তা বলল, ট্যালেন্ট বেয়াদবদের জায়গা পিং পাং পুং চুং চাং চুঙে হবে না। সুজানা কিছু বল বোন। তোর মতো আদব এই গ্রুপে কি করে? যা জামাই লইকা ভাগ। তুই বউ লইয়া ভাগ। ও তোর বউ তো পোয়াতি। হুস, ঝগড়া থামা। কলে আসবি তোরা? সবাই ইয়েস লিখলো। কয়েক সেকেন্ডের ভেতরে সবাই ভিডিও কলে যোগ দিল। সুজানা চোখ মুখ স্বাভাবিক করে বলল, আজ একটা ঘটনা ঘটেছে। আজ শান্ত কি করলো জানিস? অভিক স্যারের পেজে আমার আইডি দিয়ে কমেন্ট করে দিল। আমি কি লজ্জাটাই না পেলাম? মানে এরকম কেউ করে? আমি তো প্রচুর বকেছি তোকে শান্ত। কি বলিস? কিভাবে পড়লি? বাকিরা সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ বল বল। শান্তা হাত দিয়ে মুখ ঢেকে বসে রইল। সুজানা ধীরে সুস্থে বলল, ওদের পড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি কমেন্টের উত্তর এলো। স্যারও তখনই এলো। মানে ইজ্জত সম্মান সব শেষ। সবাই এবার ভ্রু কুঁচকে তাকালো। কি বলিস এসব? স্যার ওখানে কি করে? আচ্ছা, তুই স্যারের বাড়িতে পড়তেও যাস? ও মাই আল্লাহ! সবাই হইচই বাঁধিয়ে ফেললো। সুজানা মাথায় হাত দিল। কি বলে ফেললো সে? থাকবে, আজ বলে দেবে। তুই আমাদের কাছ থেকে এতদিন লুকোলি? 2 নম্বর গেটে নাকি স্যারের বাড়ি। ওরে বাবা রে! সুজানা, তুই এতদিন বলবি না? নো নো সুজানা, এটা ঠিক হয়নি। সুজানা মুখ ঢেকে নিল। তারপর হাত সরিয়ে বলল, সরি দোস্ত। তারা খেয়াল করলো বোধ হয়। সবাই সমস্বরে বলে উঠল, কি রে, তুই কেঁদেছিলি নাকি? সবার প্রশ্ন শুনে নিজে চুপ মেরে গেল সুজানা। বলল, আরে না না, শুয়েছিলাম তাই চোখ ফুটেছে। যেটা বলছিলাম আসলে আমি নিশ্চয়ই কেঁদেছিলি তুই। জামাইয়ের লগে কাঁপতাছস? একদম চাপলেস থাক বোন। তোর জামাই ধইরা আনার দায়িত্ব আমার। হালারে 1 সেকেন্ড সময়ও দিতাম না। ধইরা লইয়া আসমু। ধুর। স্যারের বাড়িতে যাস আর লুকুলি? আরে তোদের বলবো বলবো করে বলা হয়নি। ওসব ক্লাসে বলা বলে করিস না দোস্ত। স্যারের ভাইপো ভাইজি দুটোকে পড়াই, বুঝলি? আগামী মাস থেকে আর পড়াবো না। কেন পড়াবি না কেন? বললাম না, একটা চাকরি পাইছি। সবার মুখ গম্ভীর হয়ে উঠল এবার। জাইন বলল, চাকরি করবি? আর পড়াবি কখন? আমাদের তো প্রাইভেটও নিতে হবে। কখন হবে এসব? তোরা হেল্প করবি, তোরাই তো আমার ভরসা। হ্যাঁ, সে তো করবই, কিন্তু চাকরি কোন টাইমে? দিনের 5 ঘন্টা অনেকগুলো ডিজাইন করতে হবে। সাথে নাকি প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। টিউশনি থেকে ভালো হবে না? দিনে তো পারবি না, তার মানে রাতে? আন্টির আপত্তি নেই? আপত্তি করে কি হবে? আমার চাকরিটা লাগবেই। ওকে, অল দ্য বেস্ট। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি। সব নোট আমাদের কাছ থেকে পাবি। এখন বল যে কেঁদেছিলি কেন? কোনো সমস্যা? কাল বিয়েতে আসবি না? আর আন্টিকে রাজি করিয়েছিস তো? বলা হয়নি, বলবো। মেহু আর শান্ত? বাবা যেতে দেবে সুজু আর শান্ত গেলে। আমারও দাদির জন্য সমস্যা নেই, বাবাকে রাজি করাতে পারলে হয়ে যাবে। জাইনের ফোনের সামনে হঠাৎ নিহাতকে দেখা গেল। তারপরই ঠুস করে কেটে গেল। সবাই বোকা চোখে একে অপরের দিকে চাইলো। মেহুল বলল, নিহাত ফোনটা কেটে দিল নাকি? হিংসুটে মহিলা। আমাদের গ্রুপে উনি নেই, তাই হিংসে হয়। জাইন কিছুক্ষণ পর আবারও জয়েন করলো। বলল, ভাই, নিহার জন্য একটা ছেলের খোঁজ লাগা। শ্বশুর বাড়ি পাঠাই দিয়ে ওরে। ওর জ্বালায় আমি একদম পুরো অতিষ্ঠ, বুঝছস? পড়া আর পড়া। ফোনটা কেটে দিল এক্ষুনি, দেখলি? বনবাসে পাঠিয়ে দে, সন্ন্যাসীর বউ হয়ে ফিরে আসুক। সবাই হেসে উঠলো একসাথে। সুজানার মন খারাপটা কমে গেল। মন খারাপের সময় বন্ধুগুলো ভালো উপশম। এখন মায়ের মান ভাঙাবে কি করে? মাটা তার বড্ড জেদি। সে রাতে মা মেয়ের ভাত খাওয়া হলো না। মানবিমানের পাল্লায় পড়ে দুজনেই কেউ কারোর সাথে যেচে কথা বলল না। মায়ের মন পড়লো মেয়ের জন্য, মেয়ের মায়ের জন্য। তাদের লড়াই তো একে অপরকে ভালো রাখার।
সকাল সকাল নামাজ কালাম পড়ে চা বসিয়ে দিয়েছে সুজানা। মায়ের মুড ভালো দেখলে নিখিলের ভাইয়ের বিয়ের কথা পেরে দেখাবে। গিফটের টাকা চিন্তা নেই, সব বন্ধুরা মিলে ডিনার সেট দেবে ভেবে নিয়েছে। মেহুল, জাইন আর আহির দিয়ে দিয়েছে সব টাকা। শান্তা সে পরে দিলেই চলবে। আপাতত মাকে রাজি করানোটা বড় বিষয়। মেয়েকে চা বসাতে দেখে সাজিয়া বেগম কোরআন তেলাওয়াতে বসেছে। সাইমের রোজ ঘুম ভাঙে মা বোনের তেলাওয়াতের মধুর সুরে। আজ মায়ের তেলাওয়াত শুনে উঠে পড়ল সে। মা কতবার করে বলেছে নামাজটা কন্টিনিউ করতে, সে সকালে নামাজটা কবু পড়তে পারে না। ব্রাশে পেস্ট লাগিয়ে রান্নাঘরে থেকে গেল সে। মামে তো কাল রাতে মান অভিমান করে না খেয়ে ঘুমালো, আজ কি খবর? সুজানাকে চা বানাতে দেখে বলল, আম্মার সাথে কথা বলেছিস? না। আম্মা কাল রাতে খুব কেঁদেছে। কি বলিস, খুব কেঁদেছে? আমি বিয়ে করে চলে গেলে তুইও খুশি হবি? ওরা অনেক বড় লোক, তুই ওখানে থাকলে আম্মা নিশ্চিত হবে, আর এটাই আমার খুশি। বড় লোকেদের খুব সুখ। আমি অত শত বুঝি না, আম্মা তোকে বলছে জাস্ট মত দিতে। আচ্ছা, ওরা আমার মত মানবে, মানলে সমস্যা নেই। সত্যি আম্মাকে বলবো? কোনো লাভ নেই, কেউ এসব উদ্ভট শর্ত মানবে না। আমি এমন কে যার কথায় তারা উঠবোস করবে? ওনাদের মেয়ের অভাব হবে না। অত কিছু জানি না, আমি আম্মাকে বলে আসি। সাইম চলে গেল। সুজানা চা বানানো শেষ করতে মা এলো রান্নাঘরে। গম্ভীর ভাবটা কেটে গেছে। স্বাভাবিকভাবে চায়ের কাপে চা ঢেলে নিতে নিতে বললেন, তাহলে সাহেব যেটা বললো সেটাই হবে? সুজানা কিছু বলতে যাবে তার আগে সাজিয়া বেগম বললেন, কথার নড়চড় পছন্দ করি না আমি। সুজানা চুপ করে রইল। মায়ের সাথে এ কেমন দূরত্ব বেড়ে যাচ্ছে তার। আমি কি নিখিলের ভাইয়ের বিয়েতে যেতে পারবো? আজ মেহেদির সন্ধ্যা, ওরা বোধ হয় আসবে সন্ধ্যায়, একসাথে যাচ্ছি। কে কে যাচ্ছে? মেহুল আর শান্তাও যাচ্ছে। যাওয়া যায়, তবে সাবধান। আর কোনো সম্বন্ধ আসলে তখন দোষ না জানি আমার হয়। আম্মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? উনি কথাটা শোনার আগে বেরিয়ে গেলেন। বিয়ের এই সেই প্ল্যানের জন্য কেউ ক্যাম্পাসে গেল না। বৃহস্পতিবার দিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল। সুজানা টিউশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাড়াতাড়ি ফিরবে সে আজ। তারপর বন্ধুরা আসলে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যাবে। যদিও আজ টিউশনিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওই বাড়ির মানুষগুলোকে সে আপন মনে করে নিয়েছিল অল্পদিনে, তাই বলে সম্বন্ধ নিয়ে যেতে হবে না। সে উগ্র নয় কভু। ভেতর ভেতর একটা ক্ষোভ ফুসে ফুসে উঠছে। না, সে উগ্র নয় কভু, একদম চুপচাপ থাকবে। বাড়িটার গেটের সাথে লাগোয়া ফুল গাছটার প্রাচীর টপকে বেরিয়ে গেছে। এপাশ ওপাশ দুপাশে গোলাপি রঙা ফুলগুলো বিছিয়ে থাকা। দূর থেকে দেখতে সুন্দরও লাগে। অবশ্য লাগবে না কেন, তাদের প্রতি যা যত্নশীল বাড়িটির ছোট কর্তা। সুজানা যখনই বাড়িটার আশেপাশে থাকে মনে হয় কোনো স্বর্গ। কেমন এক অদ্ভুত সুখানুভব হয় বুকের ভেতর। ঢিপঢিপ করতে থাকে অনবরত। দূরদর্শী মন কত কিছু ইঙ্গিত ইশারা করে। লজ্জায় আড়ষ্টতায় ভেতরে ভেতরে ঘৃণা হয় নিজের ওপর। লোভী মনে হয় নিজেকে। মনে মনে প্রার্থনা করে যা তার হওয়ার নয় সেসবের প্রতি তার যেন লোভ না জন্মে। পা টিপে টিপে যেতে যেতে সে থমকালো। তাকে দেখে যার কথা ভাবতে গেলেও দ্বিধায় পড়ে যায়। অবশ্যই বাড়িতে আসা বন্ধ হলে সব দ্বিধা কেটে যাবে। আর মাত্র একটা দিন, তারপর থেকে সে আসবে না। ঘাড় ঘোরাতে সুজানাকে দেখে কৌতূহলী চোখে চাইল অভিক। হাতে কাদা লেগে আছে। কাদা মিশ্রিত হাতে উল্টো পিঠে কপাল মুছে এগিয়ে এলো। জারটা সুজানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পানি ঢেলে দিন। সুজানা বিনা দ্বিধায় জারটা নিয়ে পানি ঢেলে দিল। অভিক হাত ধুতে ধুতে বলল, চোখের সমস্যা বাড়ছে মনে হচ্ছে। কেন? আপনাকে আজকাল ক্যাম্পাসে দেখছি না। আমি যাইনি। জাননি কেন? ওই এমনি। আচ্ছা। আপনি সব এমনিই করেন, এবার কিছু অন্তত কারণ দেখানোর জন্য হলেও করুন। আচ্ছা। হাত ধোয়া শেষ হতেই হাত ঝাড়া দিল অভিক। মুখে পানি ছিটে পড়তেই সুজানা চোখ খিচে বন্ধ করতে অভিক হেসে উঠল। তার পুরো সাঝের বেলা এলোমেলো এলেবেলে অগোছালো করে দা মেয়েটাকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে। এই গোছালো পরিপাটি নিয়ম শৃঙ্খলার শিকল ছেড়ে সময়টুকুতে একটু অগোছালো হতে ইচ্ছে করে। দোষ তার নয়, দোষ মেয়েটার। ভারী দোষ। সেই বৃষ্টি ভেজা দিনটার দোষ। সেগুন বাগিচার লাল দিঘিটার দোষ। নীল শাড়ি নীল চুরির দোষ। চুলে গোজা বকুল ফুলের দোষ। ভয় লজ্জা মিশ্রিত বোকা বোকা মোটা কাজল কালো চোখ দুটোর দোষ। মোট কথা সুজানা মেয়েটাই একটা দোষ, আর দোষটা তার। সুজানা ওড়নার কোনায় মুখ মুছতে মুছতে বাড়ির ভেতরে পা রাখলো। হাত ধুতে সাহায্য করলো বলে পানি ছিটে মারতে হবে? আজব। অনা আর আবিদ ফ্লোরে বসে খেলা করছিল। সুজানাকে দেখে দুজনেই
হাততালি দিল। আসসালামু আলাইকুম সুজান, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম সালাম, গুড ইভিনিং। ইভনি ইভিনিং, যাই হোক পড়ার ঘরে যান। মমতাজ বেগম ধীর পায়ে এগিয়ে এলেন। সুজানা সালাম দিতেই সালামের জবাব দিয়ে বললেন, তুমি এসেছো বোন, তোমার কথাই বলছিলাম এতক্ষণ। তোমার মা ভাই ভালো আছে? জি দাদু, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন। সুজানা অনা আর আবিদকে তাড়া দিল যেতে। ওরা দুজনেই দৌড়ে দৌড়ে চলে গেল। সুজানা ওদের পেছন পেছন গেল। ওদের পড়াতে পড়াতে এক সময় আনিকা এলো, বলল, সুজানা, অভি বলেছে যাওয়ার সময় দেখা করে যেতে। আমাকে? হ্যাঁ, কালো নাকি বলেছে, কিন্তু আপনি দেখা করে যাননি। একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আজ মনে করে দেখা করে যাবেন, নইলে স্যার বলে কথা, দেখবেন পানিশমেন্ট দিতে ভুলবে না। অনা গালে হাত দিয়ে ফিক করে হেসে উঠে বলল, ওকে সুজানকে মার দিবে। পড়ার সময় কোনো কথা না, ঠিক আছে? ওকে সুজান। আনিকা ছোট্ট একটা বাক্স বের করলো ওড়নার নিচ থেকে। আকাশি রঙা মিনি বক্স, তার উপর চকচকে একটা গোলাপ ফুল। সুজানার সামনে রেখে বলল, আপনার পারিশ্রমিক সুজানা। সুজানা লজ্জায় পড়ে হাসলো, বলল, আজকে তো 28 তারিখ। তাহলে কি হয়েছে? ওদের পাপা বলেছিল গতকালকেই দিতে, আমিই ভুলে গিয়েছিলাম। আবিদ বক্সটা ঠেলে দিয়ে বলল, সুজান সুজান, পারিশ্রমিক নাও। আনিকা আর সুজানা একসাথে হেসে উঠল। আনিকা বলল, হয়েছে, আপনাকে আর পাকনামি করতে হবে না। আর হ্যাঁ সুজানা, ছোট মা আর আমার সব কাপড়গুলোতে কত বিল এসেছে, ওটার স্লিপটা এনেছেন? না, ওটা তো আনা হয়নি। এটা কোনো কথা? আমি ভেবেছিলাম আজকেই পে করে দেব। আচ্ছা, বিকাশ নগদ যে কোনো একটা থাকলেই সুবিধা হতো। আপনার নাম্বারটাতে পাঠালেই হবে। ওটাতে বিকাশ করা আছে। তাহলে ঠিক আছে। আর একটা কথা, আপনার আম্মা তো খুব ভালো কেক বানাতে পারে। অনা আর আবিদের জন্য একটা কেক নিয়ে আসবেন পরশুদিন, পারবেন না? আচ্ছা, আনবো ম্যাডাম। আনিকা সুজানার চেয়ারটা ধরে একটু নিচু হয়ে ফিসফিসিয়ে বলল, ম্যাডাম ট্যাডাম বাদ দেন, আপু ডাকার অভ্যেস করেন কেমন? আমি কফি পাঠাচ্ছি। আনিকা চলে গেল। সুজানা মাথায় হাত চেপে বসে রইল। অনা আর আবিদ লিখতে লিখতে মাথা তুলে তাকালো। আবিদ বলল, সুজান অযুক। না, অসুখ না, লেখা শেষ করেন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি লিখি। লিখেন। কিছুক্ষণের মধ্যে মর্জিনা কফি আর কিছু নাস্তা নিয়ে এলো, বলল, হ্যাঁ গো, তোমাকে এই কফি খাওয়া শেখালো কে? বাবু না হয় ওইসব বিদেশি খেতে খেতে অভ্যস্ত হয়েছে, তাই খাচ্ছে। তুমি কেন খাও এসব তেতো জিনিস? কত সুন্দর করে বানায়, কিন্তু খেয়ে দেখলাম নাউজুবিল্লাহ। আপনার বাবুই শিখিয়েছে। হ্যাঁ। মর্জিনা চোখ বড় বড় করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, শোনো, আমি যা শুনছি তা কি ঠিক? এই বাড়ির কথা তো এই ঘর থেকে ওই ঘরও পৌঁছায় না ভালো করে, যা কথা চাপা রাখতে জানে ওরা। বলছিলাম কি, তোমার সাথে নাকি বড় ভাইয়ের মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে, এগুলো কি ঠিক কথা? মজিদা, তো তুমি সুজানিকে কি বলো? মা গো মা, এই ফাজলগুলো যারাই কিছু বলাও যায় না। হ্যাঁ গো বলো, এসব সত্যি? তাহলে তো তুমি ছক্কা মেরে দিয়েছ। সুজানা কিছু বলতে চাইল না, কিন্তু কিছু না বললে এই মহিলা এখান থেকে নড়বে বলে মনে হচ্ছে না, তাই বলল, এই বাড়িতেই তো থাকেন, সব জানবেন সময় হলে। মা গো মা, তোমারও এই বাড়ির রোগে ভালোভাবে ধরছে, সোজা কথা বলে না কেউ। ঢং। উনি চলে যেতে সুজানা কফির মগটা শেষ করলো দ্রুত। কি বাজে রোগে ধরেছে আজকাল, তেতো জিনিসও ভালো লাগে। আপনার লেখা শেষ, বাকিটুকু লিখে তারপর উঠবেন, কেমন? সুজান আসছে আজ, কেমন? ওকে ওকে সুজান, টাটা, সি ইজ টুমরো। সি ইউ আফটার টুমরো বাবু সোনা, টাটা। দুজনেই ওর পেছন পেছন বেরিয়ে গেল চুপি চুপি। আবিদ অনাকে বলল, বোন বোন, আস্তে আস্তে যাব কেমন? সুজান দেখি ফেলবে, খুব বোকা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাব। যেতে যেতে সুজানার মনে পড়ল স্যার তাকে দেখা করতে বলেছিল। স্যারের ঘর কোনটা? মর্জিনাকে কফির মগ নিয়ে যেতে দেখা গেল। সুজানাকে উকি ঝুঁকি দিতে দেখে বলল, কি গো, কি করছো তুমি?
স্যার কি বাড়িতে আছে নাকি বাইরে গেছেন? আমাকে না দেখা করে যেতে বললেন। তুমি দেখছো না কফির মগটা আনতে গেছি, কাপড় ঢলতেছে দেখি। যাও, ওই শেষে বারান্দা আছে না, তার আগের ঘরটা, বাতি জ্বলতেছে। আচ্ছা। ধীর পায়ে ওই ঘরের দিকে পা বাড়ালো সে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ঘরটার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রইল সে। ওকে দেবে দেবে করে যখন গলা বাড়ালো দেখলো অভিককে। আবারও চেপে গিয়ে দম নিয়ে উকি দিতেই দেখলো কোমর সমান আয়রন টেবিলে শার্ট কি পাঞ্জাবি আয়রন করছে। ঘরের দেয়ালে কয়েকটা ব্লু রঙের পেন্টিং, ঝুলানো আর্ট পিস, একটি সাদা বুকশেল্ফের খালি তাকে রঙের বাক্স, তুলি, আরো রং বেরঙের জিনিস। দেয়ালের গায়ে ইনডোর প্ল্যান্টের লতা দেয়াল বেয়ে বেরিয়ে গেছে জানালার উপর দিয়ে। জানালা সাজানো ড্রিম ক্যাচার, ছোট ছোট ফুল, রঙিন রিবন দিয়ে। বেডের দুপাশে দুটো গোল বেড সাইড টেবিলে দুটো টেবিল ল্যাম্প, ড্রেসিং টেবিল, বসার জন্য চেয়ার, পড়ার জন্য টেবিল। টেবিলের উপর কালো ল্যাপটপ, মাইক্রোফোন, ক্যামেরা, হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, আরো কত কিছু। সুজানা বিড়বিড়িয়ে বলল, ধুর, যাবো কি করে? শার্ট ফোল্ড করে বিছানার উপর রাখার সময় দরজার কাছে সুজানার ওড়নার কোণা দেখে ভ্রু কুচকালো অভিক। আবারও কাজে মনোযোগ দিয়ে বলল, ভেতরে আসুন সুজানা। সুজানা ভরকে গিয়ে বলল, ওমা, আমাকে দেখেছে? হ্যাঁ দেখেছি, ভেতরে আসুন। সুজানা ভীত সন্ত্রস্ত হয়ে পা রাখলো ঘরের ভেতর। ঠোক গিলে বলল, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো, তাই তাড়াতাড়ি বললে ভালো হয়। অভিক তাকাতেই সুজানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ওরে বাবারে, তার কেমন কেমন লাগছে। অভিক ওয়ার্ড্রপ খুলে কিছু কালো আকাশি রঙা একটি শপিং ব্যাগ বের করলো। ব্যাগ থেকে কালো আর ছাই রঙা ট্রাকস্যুট বের করলো। বলল, এটা নিয়ে যান। হ্যাঁ, এইটা আমি কি করব? লুজ হয় ফিটিং করবেন। আচ্ছা। আপনি করবেন? হ্যাঁ, আপনি করবেন কাজটা, আপনার মা নন। আমি করি না। তাতে কি, করবেন। আমার ভুল হবে। হোক। আচ্ছা, একটা সাইজ লাগবে। দিয়েছি, নিন, পরশু নিয়ে আসবেন। সুজানা ব্যাগটা নেওয়ার জন্য এগিয়ে গেল। চট করে কেড়ে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার সময় ওড়নায় টান পড়তেই চট করে ঘাড় ফেরালো। অভিক কৌতূহলী চোখে চাইলো। জুতোর সেলফে লৌহ নির্মিত ছোট কাটার সাথে পেঁচিয়ে গিয়েছে। সুজানা লজ্জায় এক টান দিতে ওড়নার লেস ছিঁড়ে গিয়ে কাটায় লেগে রইল। দ্রুত পায়ে হেঁটে চলে গেল সে। অভিক এগিয়ে গিয়ে লেসের ছেঁড়া অংশ তুলে নিয়ে রং তুলির বাক্সে রেখে দিল। আসবাবপত্রগুলো তাকে আটকাতে চায়। দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঘরে হইচই শুনতে পেল সুজানা। রেলিং ধরে নিচে তাকাতেই দেখলো গাড়ি। ও শিট, তার মানে ওরা চলে এসছে। ঘরের দরজা খোলা। সে ভেতরে পা রাখতে সবাই হই হুল্লো করে ছুটে এলো। মেহুল আর শান্তার গায়ের শাড়ি, দুজনকেই ভারী মিষ্টি লাগছে। আহির আর জাইর সাইমের সাথে একসাথে বসে টিভিতে মজে আছে। রাশেদা বেগমকে দেখে সুজানা হেসে বলল, আহা, ছেলের বউকে দেখতে চলে এসছো। মেহুল লাজুক মুখে তাকালো। রাশেদা বেগম হেসে বলল, তোর এরকম শাশুড়ি হবে। সুজানার হাসি মাখা মুখ মিয়ে গেল। মেহুল ঠেলে বলল, আরে না, ফ্রেশ হয়ে আয়, আমরা বেরোবো তো। হ্যাঁ, আমরা সবাই মিলে শাড়িও চুজ করে রেখেছি তোর জন্য। কার শাড়ি? আন্টিই তো দিল। মায়ের দিকে এক পলক তাকিয়ে চলে গেল সুজানা। শান্তা আর মেহুল দুজনে মিলে ওকে রেডি করে দিল। চুল আঁচড়াতে আঁচড়াতে সুজানা বলল, নিহাত যাচ্ছে না কেন? তুই পাগল? ও নিখিলের বাড়িতে বিয়ে খেতে যাবে। সাপে নেউলে বন্ধু হয় কখনো? সেটা ঠিক, তবে ওকে আমার ভালোই লাগে। ওকে উপরে যেমনটা মনে হয় ও সেরকম না। সুজানা কালো শাড়িটা পরে নিল। পাড়ে সোনালি আর লাল পুরো কাজ করা, লাল ব্লাউজের পাড়ে কালো সোনালি কাজ করা। শাড়িটা ভীষণ সুন্দর এবং সুজানার ভীষণ পছন্দের। তার মায়ের শাড়ি। সাজিয়া বেগম দূর থেকে এক পলক দেখে মৃদু হেসে চলে গেলেন। দেখতে দেখতে চোখের সামনে মেয়েটা কত বড় হয়ে গেল। আহির আর জাইন তারা দিল। আহির হাঁকিয়ে বলল, বোন রে, তোদের ময়দা মাখা শেষ হয়েছে নাকি চলে যাবো? ময়দা কাকে বললি? চুপ থাক, সত্যি বললে চলে। ঝগড়া পরে করিস। সাজিয়া বেগম সবার জন্য চা নাস্তা নিয়ে এলেন। আহির আর জাইন নাস্তা খেতে খেতে বলল,
আন্টি তোমার হাতে জাদু আছে সত্যি? সত্যি ভালো হয়েছে, আরো নাও। শান্তা আর মেহুল ভাগ বসিয়ে বলল, সব ওরা খাবে নাকি? হ্যাঁ, খাওয়ায় মজে গিয়েছিস। চল, দেরি হয়ে যাচ্ছে। আপা আমিও রেডি। তুই? আহির সাইমের পিঠে ধূপ ধাপ চাপড় বসিয়ে বলল, নিখিলের আদেশ, ওকে সাথে নিয়ে যেতে হবে। আম্মা, তুমি তাহলে বড় আন্টির সাথে থাকো। বলেই মায়ের দিকে তাকালো সুজানা। সাজিয়া বেগম চোখ সরিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অন্য কাজে। ওরা বেরিয়ে পড়লো সবাই মিলে। আহির গাড়ি ঘুরিয়ে বলল, মা কি বলছে জানিস? রাতে খেয়ে দিয়ে চলে আসবি আহির। আমি বললাম ক্লাব থেকে বিরিয়ানির ডেকজি আসবে রাত 1টায়। বিরিয়ানি না খেয়ে ফেরা যাবে না। সবাই হেসে উঠল। শান্তা বলল, মাম্মাস বয়। এক চড়ে বেহুশ। কথাটা শুনছস কখনো, নাকি সবাইকে দেখামো? মরণ। বিয়েবাড়ির গেট পার হতে হতে দেখা গেল অনেক অনেক মানুষ, আত্মীয় স্বজন আর বাচ্চা কাচ্চার ছোটাছুটি। ওদের গাড়ি দেখে নিখিল ছুটে এলো, বলল, কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিকঠাক? ইয়েস ব্রো। আগে বল বল সুন্দরী মেয়ে কোন দিক দিয়ে গেলে পাবো? হে রে সাইম, এসেছিস ভাই আমার। আমি ভারী খুশি হয়েছি। এই বান্ধবী, তোরা ঠিকঠাক আছিস তো? ওরা মাথা দুলালো। ওরা গাড়ি থেকে নেমে যেতে যেতে নিখিলের মা ছুটে এলো তাদের দেখে, বলল, ও মা, তোমরা এসেছ? খুব খুব ভালো হয়েছে। সে তখন থেকে বলে যাচ্ছে আমার বন্ধুরা আসবে, আমার বন্ধুরা আসবে। ও মা, মেয়ে তো 4 জন আসার কথা ছিল। সবাই চুপসে গেল। জাইন হেসে উঠে বলল, ও কোনো ব্যাপার নয় আন্টি, আগে বলুন আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে বাবা। তোমাদের মা বাবা ভালো আছে তো? কথা বলতে বলতে বাড়ির ভেতরে গেল সবাই। নাস্তা পানি খেয়ে জিরিয়ে পুরো বাড়িটা আর বাড়ির চারপাশটা ঘুরলো সবাই মিলে। নিখিল সবার সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিল। চারদিকেই নানান রঙের আলোয় ঝলমল করছে, সাথে নানান রকম মানুষের ছোটাছুটি। বিশাল উঠোনে স্টেজ ও বসার আয়োজন করা হয়েছে। মেহেদি সন্ধ্যা শুরু হবে, তার আগে সুজানারা সবাই বসা ছিল তাদের জন্য বরাদ্দ ঘরটাতে। ওখানে নিখিলের মামাতো ফুপাতো খালাতো বোনদের সাথে গল্প জমেছে তাদের। তবে গানের আওয়াজে 3 বান্ধবী স্টেজের কাছাকাছি চলে এলো বাকিদের সাথে। দেখলো দলবদ্ধ হয়ে নাচছে অনেকগুলো ছেলে মেয়ে, তার মধ্যে আহির, জাইন আর নিখিলও আছে। সাইমকেও দেখে গালে হাত দিল সুজানা। আকাশটা কালো, মাঝে মাঝে কয়েকটা তারাও কি দিচ্ছে। বড় বড় ফুল টপগুলো সরিয়ে এক পাশে করে রাখা, কয়েকটা বড় বড় বাতি লাগানো বিপরীত পাশে স্টেজের সামনে। আলোয় ঝলমল রাতের এই আনন্দ মুহূর্তে যে যেরকম পারছে নাচছে মনের খুশিতে। গান চলছে। মেহুল শান্তাকে টেনে নিয়ে গেল ওরা। সুজানাকে টেনে নিয়ে যেতে আসবে তখনই উল্টো দৌড় দিল সে। তবে বেশিক্ষণ দৌড়াতে পারল না। খানিকটা এদো জায়গায় গিয়ে পড়ে গেল মুখ থুবড়ে। কেউ কেউ দেখলো, তবে ছুটে এলো না। কেউ একজনকে এগোতে দেখে সুজানার হাত ছিলে গেল বড় ফুল টবের সাথে লেগে। পড়ে যাওয়া টপটা তুলে নিল সৌম্য দর্শন একজন। আজকাল সবাইকে দেখতে অমন লাগে। হাত দেখে চোখ নামিয়ে নিয়ে হাত ছেড়ে উঠে দাঁড়াতে যাবে, তখনই ফুল টপটাকে যত্ন সহকারে দাঁড় করানো হলো। ধীরে ধীরে ওটা সরে যেতেই সৌম্য দর্শন লোকটাকে দেখে চোখ কপালে উঠল সুজানার। ঢোক গেলে তাকিয়ে থাকলো। যেখানে সেখানে কেন ওনাকে হাজির হতে হবে? এটা কেমন কথা? কালো হালকা জ্যাকেট পরিহিত লোকটা হাঁটু ভেঙে বসা, রসিকতা মিশ্রিত গলায় বলল, না মানে আপনি যেদিকে যান আমি সেদিকে যাই, নাকি আমি যেদিকে যাই আপনি সেদিকে যান? সুজানা হাতের তালু অন্য তালুতে ডলতে ডলতে বলল, 2 নাম্বারটা। ইটস ডেস্টিনি সুজানা।